বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় হলো বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর AKM মাহবুবুজ্জামানকে, যিনি ভাইস চ্যান্সেলর দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্বাগতম জনাব মাহবুবুজ্জামান। ধন্যবাদ। আজকে আপনার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। একই সাথে আমরা আজকে জানবো, জ্ঞান করব, আলোচনা আপনার কাছ থেকে শুনবো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আগামীর নির্বাচন, এটা কি আদৌ সম্ভব হবে কি না, নিরপেক্ষ এবং সম্পূর্ণ অবাধ একটা নির্বাচন। আমরা প্রথমেই আপনার কাছে এই পরিস্থিতি নিয়ে, বর্তমান আমেরিকায় গেলেন ডক্টর ইউনূস, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে সাথে নিয়ে গেলেন 4 জন রাজনীতিবিদকে বিভিন্ন দলের। সেখানে একটা পরিস্থিতি হলো, একই সাথে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আন্দোলনে সংশ্লিষ্ট ছিলেন, একত্রিত ছিলেন, তাদের মধ্যে বিভাজনের সে একটা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু মূল্যায়ন চাচ্ছি, আমরা কোন পরিস্থিতিতে আছি। যে বিষয়টি খুবই দুঃখজনক, এমনটি ঘটবে কথাটি আমাদের প্রধান উপদেষ্টা জানতেন না। তিনি সম্পূর্ণ সেখানে নিরাপত্তা পেয়েছিলেন জাতিসংঘের নিরাপত্তায় তিনি এবং তার প্রেস সেক্রেটারি শফিক সাহেব, তারা চলে গেলেন একটু আগে। তারপরে পরে আসছিলেন আমাদের বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে ছিলেন জামাতে ইসলামীর ডক্টর আব্দুল তাহের, এর পিছনেই ছিলেন আমাদের আক্তার সাহেব, যিনি সমন্বয়কদের মধ্যেকার একজন, আর তার পাশে তাসনিম জারা, ইনিও সমন্বয়ক একজন। এই সময়ে ওখানে 10-15 জন আওয়ামী লীগের কর্মী, তারা পরিচয় দিলেন তারা আওয়ামী লীগের। তারা এসে অকস্মাৎ তাদের ঘেরাও করে খুব বাজে ভাষায় অশ্লীল মন্তব্য করলেন, গালাগালি করলেন এবং এক পর্যায়ে দেখা গেল তারা ফখরুল ইসলাম সাহেবকে ঘুষি মারার জন্য উদ্যত হতে গেলেন। তার সাথে সেখানে তাহের সাহেবের উপরেও এরকম ঘুষি মারার প্রচেষ্টা চলেছে বা সাত ধরে টানাটানি করার চেষ্টা চলেছে। একটু পরেই দেখা গেল আক্তার সাহেবের পিঠে একটা ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে আরেকটা ডিম ছুঁড়ে মারা হলো পিঠে। তাসনিম জারাকে যাচ্ছে তাই করে গালাগালি করা হলো। সেই সময়ে একটু দূর থেকে দেখা গেল যে জামাত ইসলামের একটা, সেখানকার যারা অ্যাক্টিভিস্ট, তাদের একটা দল দূর থেকে তারা দেখতে পেয়ে দৌড় দিয়ে আসলো। তারা এসে আবার এই 3 গ্রুপকেই তারা ওখানে বাঁচানোর চেষ্টা করলো এবং তারা আসার সাথে সাথে ওখানে যে 10-15 জন আওয়ামী লীগের লোক ছিল তারা সরে গেল। এর একটু পরে আসলো বিএনপি দল। এরা কেন যে পিছিয়ে ছিল অথবা কেন এটা বুঝতে পারেনি এটা বোঝা গেল না, কিন্তু তারা আসলো। ঘটনাটা ওইখানে ঘটলো, মাত্র 5 থেকে 7 মিনিট সময় পেয়েছিল। এই 5 থেকে 7 মিনিটের মধ্যে সেখানে যেভাবে ন্যাক্কারজনকভাবে এই 4 জন প্রতিনিধির উপরে তারা আক্রমণ চালালো, যে বাজে কথা, অশ্লীল ভঙ্গি এবং কথা দুটোই ব্যবহার করলো, এটি আমাদের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। তারা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে একটা বৈধ সরকারকে এই লোকগুলো ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছে, ফলে এরা হচ্ছে গাদ্দার ওদের ভাষায়, সুতরাং তাদেরকে এখন ধরতে হবে। এই যে ধরা হলো, এখন প্রথম প্রশ্ন উঠল যে এটি আমাদের প্রধান উপদেষ্টা তিনি কেন ভাবলেন না? তিনি তো সেখানে গিয়ে আমেরিকান সিকিউরিটির কাছ থেকে একটা বাহিনী নিতে পারতেন এদের নিরাপত্তার জন্য, অথবা বাংলাদেশ ওখানে যে দূতাবাস আছে সে বাংলাদেশের দূতাবাসকে বলতে পারতেন যে নিরাপত্তার ব্যবস্থা করো। আর তা না হলে তিনি এয়ারপোর্ট থেকে তাদেরকে বের হতে নিষেধ করতেন, যে একটু পরে বের হও, যখন তোমাদেরকে ওই বিএনপি বা জামাত ইসলামের তাদের কিছু শুভেচ্ছাকামী ব্যক্তি তারা এসে স্বাগত জানাবে, তারপরে যেও। এই 3টার যে কোনো একটা দিক অবলম্বন করলে এটা তো ডক্টর ইউনূসের কাজ নয়, তিনি হলেন সরকার প্রধান। এটা কাজ হলো তার সিকিউরিটির নিরাপত্তা, সে দেশে যে আমাদের এমবেসি আছে তারা এই ঘটনাগুলো আগে থেকেই এগুলো পর্যালোচনা করা উচিত ছিল, প্ল্যান করা উচিত ছিল। আমরা সেই ঘটনায় আর বেশি দূরে যাব না, কেননা আমরা এমন একটা এক্সাম্পল সেট করেছি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, যেটা আমাদের দেশের জন্য কখনো একটা ভালো
ভালো ফল বয়ে আনবে না। এটা একটা দিক। আরেকটা দিক আপনি চিন্তা করুন, যে আওয়ামী লীগের 16 বছরের অবিচার, অত্যাচার, অন্যায়, জুলুম, হত্যা, রাহাজানি, গুম, খুন, এত কিছুর পরেও এই যে তারা যে আবার নবশক্তি না, আগেরই শক্তি, এই শক্তিটা পাচ্ছে কোথায়? কিভাবে তারা এত শক্তিশালী রূপে আবির্ভূত হচ্ছে? নিজেদের অন্যায়কে এতটুকু তারা গ্রাহ্য করছে না, লজ্জাও পাচ্ছে না, আবার সর্বশক্তি নিয়ে আবির্ভূত হচ্ছে। এটার কারণটা কি? এটি অনেক বেশি সময় লাগবে। অল্পতে আমার দেশ পত্রিকা আজকে মন্তব্য করেছে যে এর পিছনে প্রচুর অর্থ ঢেলেছেন এবং এটি পুরো আয়োজনটা ছিল সজীবজের জয়ের। আচ্ছা, এটা একটা মন্তব্য। আর একটা কথা আছে, এখান থেকে যে সমস্ত সরকারি কর্মকর্তারা যারা পালিয়ে গেছেন, আমেরিকায় আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ লোক ছিলেন ওখানে। এর মধ্যে আবার একজন মিজান চৌধুরী, সিলেটের, যে ডিম মেরেছে, সেকেন্ড ডিমটা মেরেছে, তার একটা পরিচয় পাওয়া গেছে, তাকে পুলিশ ধরেছে, তাদের নিরাপত্তারক্ষীরা। এখন এই যে তারা পাচ্ছে, কোত্থেকে পাচ্ছে, এই বিষয়টি ওইভাবে না দেখে আমরা এভাবে দেখতে পারি যে প্রত্যেকটা দলের তো কিছু অ্যাক্টিভিস্ট আছে, তো তাদেরও অ্যাক্টিভিস্ট ছিল, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ছিল, এখনো আছে। এখানে তারা হয়তো যে কোনো কারণে হোক না কেন লুকিয়ে আছে, সংগোপনে আছে। আমেরিকায় তারা সংগোপনে নেই, কারণ ওখানে তাদের উপরে কোনো প্রকারের বিধিনিষেধের ব্যাপার ছিল না। আর আমেরিকা কাউকে বাধা দেয় না, স্লোগান দেওয়ার ব্যাপারে বাধা দেয় না। তবে ধাক্কাধাক্কি করলে, অথবা ডিম নিক্ষেপ করলে, অথবা কোনো প্রকার আক্রমণের কোনো অস্ত্র ব্যবহার করলে, এমনকি লাঠি ব্যবহার করলে, তারা সেটার জন্য তাদেরকে অ্যারেস্ট করবে এবং তাদের আইনে এটি বৈধ নয়, তারা অবৈধ। এবং এটি করতে গেলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাদেরকে ওখান থেকে একেবারে বিমানবন্দরে নিয়ে গিয়ে দেশে পাঠিয়ে দেওয়া, ফেরত পাঠিয়ে দেওয়া। তা অনেকেই আশঙ্কা করছে কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং চিরকালের মতো তারা যেতে পারবে না। কিন্তু এই শক্তিটা নেই, এ কথাটা আমরা ভাবছি কেন? এখন প্রশ্ন হলো, আমরা দেখতে পেলাম তাদের উন্মাসিকতা, তাদের দম্ভ, তাদের বাড়াবাড়ি। এটা কি বাংলাদেশে ফেরত আসার পরে এই 3-4টা রাজনৈতিক দলের মধ্যে কি কোনো শুভবুদ্ধির উদয় হবে আপনি মনে করেন? জি না, তা হবে না। কেন হবে না? এটি সম্পর্কে আমাদের যারা এদেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তারা বলেন যে যখন আমাদের দেশের দলগুলো যখন মার খায় তখন এক জায়গায় হয়, কিন্তু যেই মার উঠে যায় সেই বিচ্ছিন্ন হয়ে যায়, একে অপরকে গালাগালি করে, তো সরব করে, কাদা ছোড়াছড়ি করে। এটি আমাদের একটা পুরাতন চরিত্র। ফলে এখানে কোনোভাবে এটা বলা যাবে না যে তারা ফিরে এসে একত্রিত হয়ে যাবে, তা হবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কিছু এদেশের ইয়েগুলো, পলিটিক্যাল দলগুলো কিছু ভ্রান্তি বিলাসে বসবাস করি। যেমন ধরুন যে সমগ্র ছাত্র সমাজ, এর একটা বিশাল অংশ আমাদের দেশে যখন গত জুলাইয়ে আন্দোলন হলো, এই জুলাই 24-এর আন্দোলনে একটা বিশাল অংশ তারা অংশগ্রহণ করেছে এবং জীবনে ভয় না করি। কিন্তু মুশকিল হলো যে তারপরেই যে আন্দোলন সাকসেসফুল হলো, তারপর দেখা গেল যারা আহত হয়েছে তাদের কেউ দেখতে গেল না, আর যারা বেঁচে আছে, ভালোভাবে সুস্থভাবে আছে, তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের যে একটা এনসিপি নামে নাগরিক কমিটি গঠন করা হলো, সেটার মধ্যে যে খুব বেশি সবাই অংশগ্রহণ করেছে এমনটা না, অনেকে সরে গেল, অনেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো, অনেকে এটা নিয়ে দোষারোপ, একে অপরে দোষারোপ করছে, কাদা ছোড়াছুড়ি করছে। এই কারণটা হচ্ছে যে যখনই এরা মুক্ত হয়ে গেল তখন আগের কথা ভুলে গেল, সব আগের ইতিহাসটা এমনভাবে ভুললো যে যারা এইটি নেতৃত্ব দিয়ে এই বিপ্লবটাকে সংগঠিত করেছে, এই দেশটাকে মোটামুটি রাহু মুক্ত করেছে, তাদের তেমন কোনো দাম আছে বলে এরা মনে করছে না। এবং প্রায়শই এখন দেখা যায় অন্যান্য রাজনৈতিক দল বলে এনসিপি তারা আর কটা সিট পেয়ে, একটা সিটও পাবে না, অনাবশ্যক লাফালাফি করছে। আচ্ছা, লাফালাফিটা অনাবশ্যক হবে কেন? একটা দেশে রাজনীতি করার জন্য তরুণ শক্তি সবচেয়ে ভালো, তাদের সব কিছু উজাড় করে দেওয়ার মতো একটা মানসিকতা থাকে এবং দিতেও পারে। 52-র ভাষা আন্দোলন কারা করেছিল এই দেশে? 69-এর গণ আন্দোলন কারা করেছিল এই দেশে? এখানে প্রধান শক্তি হয়ে যায় ওই তরুণরা, যুবকরা, তো তারাই তো পারে। আর এখানে দেখুন বিএনপি যে সমস্ত প্রথম সারির নেতা, কারোর বয়স 75-এর নিচে নেই, তাহলে তারা কী দেবে, কীভাবে তারা অগ্রসর হবে?
তাদের এই তারা কি তাহলে তাদের কাছ থেকে কি এই পরামর্শ আশা করে না, যারা বয়োবৃদ্ধ হয়েছেন, রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা, তারা যদি সত্যিকার অর্থে দেশকে দিতে চান, দেশকে ভালো কিছু, মানুষকে ভালো কিছু উপহার দিতে চান, কারণ এই বয়সে এসে তো মানুষ এত লোভ থাকে না, ক্ষমতার লোভ থাকে না, সেখানে এটা থেকে কেন তারা দূরত্ব বজায় রেখেছে? ওই যে বললাম ভ্রান্তি বিলাসের একটা ব্যাপার বাংলাদেশে থেকে যাচ্ছে। তারা মনে করছেন, যেমন ধরা যাক যে বিএনপির একটা বিশাল অংশ মনে করছে যে যেহেতু আওয়ামী লীগ নেই, যেহেতু জাতীয় পার্টির অবস্থা খুবই সঙ্গীন, ফলে একচেটিয়াভাবে বিএনপি এখানে 250 সিট পাবে, এটি তাদের ধারণা। এবং সেখানে আরও কথা আছে, তারা ভাবছেন যে গোটা 30 পেতে পারে জামাত ইসলামী, বাকি দলগুলো আর গোটা 20 পাবে, সুতরাং 250 সিট তো তাদের পেয়ে যাওয়ার কথা। ব্রুট মেজরিটি যেটাকে বলা হয়, হ্যাঁ, ব্রুট মেজরিটি। তো এই যে ল্যান্ডস্লাইড ভিক্টোরির একজন ব্যাপারটা তারা ভাবছেন, এটি আসলে কি তাই হবে? আসলে তা হবে না। আসলে তা আপনার কি আজাম্পশন সেটা? এটির ক্ষেত্রে সত্যিকার অর্থে যারা একাডেমিক্যালি এটা বিশ্লেষণ করছেন এবং যারা পূর্বাপর সম্পর্ক রেখে ব্যাখ্যা করছেন, তারা বলছেন যে বিষয়টি ওভাবে ঘটবে না। আচ্ছা। এবং তারা এইভাবে ভাবছেন যে এতদিন বিএনপি যে আকারে ছিল, 2008-09 পর্যন্ত যে আকারে ছিল, তারপরেও তারা মাঝে মাঝে যে প্রচেষ্টা চালিয়েছিল একটা এদেশের ফ্যাসিস্ট সরকারকে হটাবার জন্য, তাড়াবার জন্য, সেখানে তারা ফেলিয়ার হয়েছিল এবং ওই সময় কিছু ভুল তারা করেছিল। এমনকি 2018-তে যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আচ্ছা, এখানে ব্যারিস্টার কামাল সাহেবের নেতৃত্বে, সেটাও ভুল ছিল। তাদের বোঝা উচিত ছিল যে তাদের দিনের ভোটটা রাতে হয়ে যাবে, এরকম একটা বোঝা উচিত ছিল, বা কোনো না কোনোভাবে তারা নিয়ে যাবে, এ কথাটি ভাবে নাই। এই বৈধতা দেওয়ার ফলে তার আগের যে একটা নির্বাচন 14-তে হয়েছে সেটা বৈধতা পেয়ে গেল, এবং তারপরে যে 24-এ আর একটা নির্বাচন হচ্ছে সেটাও বৈধতা পেয়ে গেল। মাঝখানে একটা নির্বাচনে অনাবশ্যক অংশগ্রহণ করা। আচ্ছা, ধরে নেওয়া গেল যে তারা হয়তো ভাবতে পারেননি, হতে পারে দু একবার ভুল এরকম হয়, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা ভুল হতে পারে। তারপরের প্রসঙ্গটা হচ্ছে যে যখনই একটা দল কোনো না কোনোভাবে তার শক্তিমত্তা দেখাতে ব্যর্থ হয়, তখন বাকি দলগুলোর ধারণা হবে বা জনগণের ধারণা হবে যে এদের দ্বারা কিছু হবে না। ওই ধারণাটা ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অন্তত একটা দুটো নির্বাচনের দরকার হয়, কিছু সময়ের দরকার হয়, ওই সময়টা এখনো পার হয়নি। ফলে এরপরে এই প্রথম যে নির্বাচনটি আসছে ফ্যাসিস্ট সরকার মুক্ত, এই নির্বাচনে যখন এখানে জয় পরাজয়ের খেলা হবে, তখন অনেকেই ভাববে যে বিএনপি অত বেশি শক্ত সমর্থ দল নয়, ফলে তাদের ওই পরিমাণ যাওয়া সম্ভব না। তবে হ্যাঁ, সরকার গঠন করার মতো একটা সম্ভাবনা থেকেও যেতে পারে। এটা কি সম্ভব হবে? ধরেন যে বর্তমান যে ট্রেন্ড রয়েছে, যে অবৈধ অর্থের মালিক যারা এবং বিভিন্ন সময়ে ডিসিপ্লিন শৃঙ্খলা মানে দেশের মানুষের প্রতি যারা কর্তব্য পালন করেনি, তারাই যদি আবার মনোনয়ন পায়, তাহলে সেক্ষেত্রে কি আপনি জনগণের মনোভাব আপনি কি মনে করেন? তারা কি তাদেরকেই বেছে নেবে নাকি নতুন কাউকে বেছে নেবে? জনগণের মধ্যে কিছুটা সচেতনতা এসছে। সবচেয়ে বড় কথা হলো যে এখন কথা বলতে খুব বেশি বাধা নেই তাদের সামনে। এই বিগত 16 বছর তারা এতটাই বাধার মধ্যে ছিল যে কোনো ফেসবুকে একটা কথা লিখলেও তাদের অনেকে জীবন চলে গেছে, জেলখানায় যেতে হয়েছে অনেককে। একটা মিটিংয়ের মধ্যে কথা বললেও তাদেরকে অনেক শাস্তি পেতে হয়েছে। এখন কিন্তু এই অবস্থাটা নেই, তারা ভাবতে পারে। এখন এই যে একেবারে খোলা ময়দানে বসে ভাবছে, মানে কোনোভাবেই তাদের উপরে কোনো ভয় কাজ করছে না। এই ভাবনার কারণে তারা এমনভাবে ভাববে, ঠিক আছে এদের তো দিয়েছিলাম, ওদেরও তো দেখছি, আচ্ছা এই ক্যান্ডিডেটটা দেখি। বিশেষ করে ওই প্রার্থীদের তাদের চরিত্র, তাদের এখন পর্যন্ত যে সুনাম, তাদের দেশপ্রেম, তাদের কিছু কার্যক্রম এলাকায়, এগুলো একটা প্রাধান্য পেয়ে যাবে সব জায়গায়। ফলে বিএনপি পাবে না তা নয়, আমি এখনো বিশ্বাস করছি বিএনপি 150-এর উপরে পাবে। আর আমাদের সংবিধান অনুসারে বাংলাদেশ 151 দেশ, এখানে 151 পেলেই সরকার গঠন করে। ফলে অসুবিধা তো নেই, সরকার গঠন করতে পারে। কিন্তু 149 যদি আপনার হাতছাড়া হয়, তাহলে আপনার সরকার বড় দুর্বল হবে, এই সরকার চালানো বড় কঠিন হবে, খুব কঠিন। আপনি কি মনে করেন আওয়ামী লীগ যেভাবে সরকারের কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, ধরেন পুলিশ কিংবা বিচারপতি, বিচার বিভাগ, অন্যান্য সব র্যাব যেভাবে ব্যবহার করেছে তাদের
ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভবিষ্যতে যে কোনো সরকার আসলে তারা এই বাহিনীগুলোকে কিংবা এই প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারবে, কি মনে হয় আপনার? তা পারবে। আমাদের দেশে সেটাই স্বাভাবিক। কারণ এখানে ইংরেজ আমলে দেখা যেত যে এত কিছুর পরেও এই বাঙালি পুলিশ দিয়ে ইংরেজরা বাঙালিকে মারছে। এই বাঙালি সব যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক দিয়েই বাঙালিকে মারা হয়। আচ্ছা, তখন তো এটা 190 বছর তারা চালিয়ে গেছে এভাবে। এই যে এখন চলবে না এমনটা কেন আমরা ধারণা করি না, এই যে এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবে না যে তাদেরকে আইনের আওতায় এসে সবকিছু তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? তা হচ্ছে কিন্তু এটা থেকে তার শিক্ষা নেবে না? তা হচ্ছে কিন্তু আমাদের এখনো মানে যে পরিমাণ তারা জুলুম করেছে, এমনকি তখন ছাত্রদের আন্দোলনের সময় মাঠে ময়দানে যে পরিমাণ পুলিশে গুলি ছুড়েছে সবার তথ্য কিন্তু এখনো আমাদের হাতে নেই। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো ওদের পালের গোদাগুলো হয়তো 2-4টা ধরার চেষ্টা করা হয়েছে বা এখনো তারা সংগোপনে আছে, ধরা হবে কখনো। বাকিগুলোকে তারাই অনেক সময় দেখা যাচ্ছে পত্রিকা খুঁজে বের করছে এই ব্যক্তিটা অমুক জায়গায় দাঁড়িয়ে তারা অর্ডার দিয়েছিল, ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল। আজকে কিন্তু বহাল তবিয়তে তারা আছে বিভিন্ন পদে, এবং এই যে বিভিন্ন পদে আছে তারা ফাঁক পেলে আবার ফ্যাসিস্ট সরকারকে আমন্ত্রণ জানাবে না তাই বা কে জানে। সুতরাং আমাদের কিছু সমস্যা ওখানে আছেই। আচ্ছা, আর একটা কথা হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা সবচেয়ে বড় দোষ হলো তারা মনে করে যে তাদের প্রমোশন পেতে হবে, তাদের একটা সুন্দর জীবন যাপন করতে হবে। 2-4টা অপরাধ করলে সেটা অপরাধে যেন মাপ পায়, পরিত্রাণ পায়, সেগুলোর জন্য তারা পথ খুলে রাখে। তো সে যদি এটা পলিটিক্যাল নেতাকে কোনো না কোনোভাবে একটু তোয়াজ না করে তাহলে তো তার বিপদের দিনে পলিটিক্যাল নেতা এগিয়ে আসবে না। সে কারণে তারা এই তোয়াজ করার কাজটি করেই। আপনি বলছেন যে আগামীতে যেই সরকার গঠন করুক না কেন, পূর্বের সরকারের যে প্রতিষ্ঠানগুলো সরকারকে ক্ষমতায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এমনকি মানুষকে হত্যা, গুম, রাহাজানি ইত্যাদি করতেও তারা পিছপা হয়নি, হেলিকপ্টার থেকে গুলি করতেও পিছপা হয়নি। আপনি বলছেন যে আগামীতেও তারা একই কাজ করবে। এই যে আপনি আশাবাদী নন যে তারা শিক্ষা নিবে না, এটা কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন? ভিত্তিটা হচ্ছে যে অপরাধ বিজ্ঞান একটা কথা বলে, আচ্ছা, অপরাধী সবসময় বাঁচার জন্য তার যে কোনো অবলম্বনকে বেছে নেবে। সবচেয়ে বেছে নেবে যে সমস্ত নেতারা তাকে বাঁচাতে পারে তাদেরকে তোয়াজ করবে, কোনো না কোনোভাবে উপহার উপঢৌকন দেবে, তাদের জন্য এমন কিছু কাজ করে রাখবে যাতে করে তাকে না ধরা হয়। আরও একটা বিষয় আছে, গোপন খবরগুলো সব নিয়ে রাখবে। কখনো যদি কোনোটাতেই কাজ না হয় তাহলে গোপন বিষয়গুলো তারা প্রকাশ করে দেওয়ার ভয় দেখাবে। এইভাবে অপরাধী বাঁচার চেষ্টা করে একটা সমাজে। তো বাংলাদেশে বিশেষ করে পুলিশ বাহিনী সবচেয়ে বেশি রকমের অপরাধ করেছে। তারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে ডাইরেক্ট। এ কাজটি এর আগে কিন্তু ওইভাবে হয়নি। এমনকি 1952 সালে ভাষা আন্দোলনের সময় যে গুলিটা করা হয়েছিল, প্রথম দিকে সেগুলিটা সরাসরি কারোর বুকে করা হয়নি, বাই চান্স বরকতের মাথায় একটা লেগেছিল। কিন্তু এবারে করা হয়েছে একেবারে বুক লক্ষ্য করে। আমরা প্রথম থেকেই দেখছি যে 16 তারিখ থেকে যে গুলিগুলো আরম্ভ হয়েছে সবগুলো দেখে এবং অনেক জায়গায় স্নাইপার ব্যবহার করা হয়েছে যেখানে একেবারে অভ্রান্তভাবে একজনের বুকে গুলি করা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে তারা সবসময় এবারে বেশি করে অপরাধ করে রাখছে। এখন সবাই ধরা পড়েনি, কিন্তু অনেকেই জানে। আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে সমস্ত নেতারা আছেন, উপনেতারা আছেন, তারা কিন্তু জানেন যে এই ব্যক্তিটা এখানে গুলি ছুঁড়েছিল। পরবর্তীকালে তাকে বলা হবে যে তুমি কিন্তু অমুক জায়গায় গুলি ছুঁড়েছিলে, তুমি এখন যদি আমার কথা না শোনো আমি কিন্তু তোমার এটা আবার ওই মামলাটা রুজু করে বসে থাকবো। এই যে বিষয়টি, আর আপনি নিশ্চয় জানেন যে বাংলাদেশের এই ক্রিমিনাল কেসগুলো এটি কিন্তু কোনোদিন তামাদি হয় না, চিরকাল এটা জাগ্রত থাকে, উঠিয়ে দিলেই হয়। ফলে ক্রিমিনাল কেস যেহেতু উঠিয়ে দিলেই হয়, তো ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলো তারা ভাববে যে আমারটা উঠিয়ে দিলে অসুবিধা হবে, সুতরাং তারা ইচ্ছায় বা অনিচ্ছায় এ কাজটি করবে। এবং এটি ইতিহাস বলছে যে সব ক্ষেত্রে এটা হয়, তো বাংলাদেশে বেশি হয়, বাঙালিরা এটা বেশি করে। এটা একটা দিক। আরেকটা দিক হলো প্রমোশনের ব্যাপারটা কার নাই। আইজিপি হয় কয়জন? একজন। তাহলে এডিশনাল আইজিপি যদি 4 জন থাকে বা 8 জন থাকে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, কে বেশি কাজ দেখিয়ে, তোয়াজ দেখিয়ে
ওই সরকারকে বেশি খুশি করে তারপর ওই প্রধান পদটাতে যাবে। এটি তো সেনাবাহিনী তো থাকে, এটি আনসার বাহিনী তো থাকবে, এটি আমাদের বিজিবি বা অন্য বাহিনীগুলো তো থাকবে। তাহলে এই বিষয়টি তো থাকছেই, কারণ উপরের পদগুলো সংকীর্ণ হয়ে যায়। সেখানে যাওয়ার জন্য একটা প্রতিযোগিতার ব্যাপার আছে, সেটা আছে। একদিকে লোভ, আরেকদিকে নিচে বাঁচার একটা ব্যাপার, এই দুটো কারণে এরা সবসময় এই কাজটি করবে। আচ্ছা, আর একটা ব্যাপার, সাবোটাজ বলে একটা শব্দ আছে, এর মধ্যে যে অনেকে আওয়ামী লীগের চর নেই, এটা কে বলছে আপনাকে? এখানে সবচেয়ে বড় কথা হলো যে ওই সময়ে কিছু ব্যক্তিকে তার চাকরি দেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীতে, যেগুলো ছিল তাদেরই নেতা বা অন্যদের, তাদের হয় তাদের আত্মীয় অথবা তাদের এলাকার লোক। তো এই যে তাদের পরিচিত বা আত্মীয় এরকম ব্যক্তিকে দেওয়া হয়েছিল, তারা এখন না হয় পরিবেশ পরিস্থিতির কারণে চুপ করে আছে, তখন নাও থাকতে পারে, তারা তাদের সেই নেতাদেরকে বাঁচাবার জন্য প্রচেষ্টা চালাবে, ফলে তো তারা ঘুরে ফিরে ব্যাপারটা এরকমই দাঁড়ালো। আবার অন্যান্য যে দলগুলো আছে তারাও দু একটা জায়গায় তাদেরও হয়তো লোক থাকতে পারে, তারা এই চেষ্টাটা করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পাশের দেশটি এবং সেখানকার নামে যে একটা বিশেষ সংস্থা, এই সংস্থা কিন্তু যে কোনো সময় যে কোনো প্রকারের প্রচেষ্টা চালাবার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে আছে, এবং তাদের এই উদ্গ্রীবতাটা কোনো সময় কমছে না। এই কথাটি আমাদের সবসময় মনে রাখতে হবে। এটির কারণেই সবচেয়ে বেশি আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হব। এইটি হচ্ছে আমাদের সবচেয়ে উদ্বেগের বিষয়, এবং এই বিষয়টি আমরা কখনোই ভুলে যেতে পারছি না। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এখানকার এই যে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনার যে বিষয়টি, এই বিষয়টিও খুব খুব চৌকসভাবে হ্যান্ডেলিং করা হয় না। আমি আপনার কাছে আর দুটো জিনিস জানতে চাই, প্লিজ। একটা হলো আমলাতন্ত্র। আমরা দেখি সবসময় যে গভর্নমেন্টটি আসে না কেন, সেই সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে যোগ্যতার অভাবে যারা মন্ত্রী হন, যারা এমপি হন, তাদের এই অযোগ্য লোকগুলো সেই পদে আসার ফলে আমলারাই দেশ চালিয়ে যাচ্ছে যুগের পর যুগ। এই যে আমলাতন্ত্রের যে আধিপত্য, তারা যে আপনি একটু আগেও বললেন যে অনেক আমলারা বিদেশে সেখানে এই কাজে লিপ্ত, এই আমলাতন্ত্রের আধিপত্যটাকে খর্ব করার পলিটিক্যাল কোনো মেকানিজম আছে কিনা? জি আছে। সেটা কীরকম? দেখুন, আগে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে এমপি হতেন মানে জনগণের নেতা, সংসদে কারা যেতেন? বেশিরভাগ আইনজীবী, আইনবিদ, আইনবেত্তা, আইনজীবী, এই ব্যক্তিগুলো। তারপরে হচ্ছে তিনি কোনো না কোনোভাবে উচ্চশিক্ষিত এবং কোনো পদে ছিলেন, সে পদ থেকে এসে তারপর নির্বাচন করেছেন। এখন কারা করছেন? এখন করছেন ব্যবসায়ীরা। এবং গত সংসদে তাদের সংখ্যাটা কত ছিল? 80 বা তার বেশি শতাংশ ভাগ। এরা যখন থাকে, এরা টাকা বোঝে, ব্যবসা বোঝে, কোনো প্রকারের কোনো প্রশাসনের কোনো বিষয়ে সামান্যতম তাদের দক্ষতা নেই। তো তারা কি করবে? তারা প্রশাসনটা চালাবে কি করে? কোথায় সই দিতে হবে এটা পর্যন্ত জানে না। তাহলে তখন তারা আমলা নির্ভর না হয়ে উপায় কি? এখন আমি একটা কাজ জানি না, তো আমি তো স্বাভাবিক কারণে একজন কারুর না কারুর যিনি জানেন তার শরণাপন্ন হব। আমাদের দেশে আমলা কারা হয়? আপনি হয়তো খেয়াল করেছেন, এমএ পাশ করার পরে একসঙ্গে দেখা যায় যে গতবারও যেটা হয়েছে, 22 লক্ষ ব্যক্তি পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে প্রাথমিক পরীক্ষা প্রিলিমিনারি বলা হয়, সেখান থেকে আসলো হয়তো 3 লক্ষ। তারা আবার পরীক্ষা দিল, রিটেন পরীক্ষা, সেখান থেকে আসলো 20,000। তার মধ্যে থেকে নেওয়া হলো 1-1.5 হাজার বিভিন্ন পদে। এরা হলো বাংলাদেশ সরকারের, তাদের বলা হয় ক্যাডার সার্ভিসের সদস্য। এই যে ক্যাডার সার্ভিসের সদস্য, তারা এই ব্যক্তিগুলো কারা? তার সমাজের মিনিমাম বলতে পারেন যে আপার লেভেলে 10%-এর মধ্যেকার তারা। তো এই ব্রেনগুলো যাদের ছিল তারা তো আমলা হয়েছে। তো তাদের কাছে একটা ব্যবসায়ী কীভাবে পাত্তা পাবে যে হয়তো আগে হকারি করত, অথবা কোনো না কোনোভাবে কোনো একটা ব্যবসা, এমন হতে পারে যে বাদাম ব্যবসা করি সে অনেক দূর উঠে গেছে, মাছের ব্যবসা করে চলে যেতে পারে। তো সে লেখাপড়ার ধার ধারেনি, অথবা তার ওই রকমের কোনো জ্ঞান বিজ্ঞানের ব্যবস্থাটা নেই তার মধ্যে, সে নিজেকে ওইভাবে ঋদ্ধ করতে পারেনি। সে ব্যক্তিটা কী করবে? আমলার কাছে সে বাধ্য হয়েই তো শরণাপন্ন হবে। এবং যে দেশে এই আইনবিদরা খুব বেশি মাত্রায় না আসে সংসদে, সে দেশে চিরকাল আমলারা রাজত্ব করবে। আচ্ছা, তাহলে যদি তাই হয়, এই আমলারা আপনারা বললেন, আপনি আর কথাই বোঝা যাচ্ছে যে তারা
এত ছাকনি পার হয়ে তারা যে ক্ষুদ্র সংখ্যক 30 লক্ষর মধ্যে আসলো 1,500, জি, তারা কি, তাদের ভিতরে কি দেশপ্রেমের মোটিভেশনটা নেই? তাদের মধ্যে কি সততার মোটিভেশনটা নেই? মানুষকে ভালোবাসার মোটিভেশনটা কি তাদের মধ্যে নেই? তাদের ভিতরে কি দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, সাধারণ জনগণের প্রতি যে কোনো একটা কর্তব্যবোধ থাকার কথা, দায়িত্ববোধ থাকার কথা, সেটা কি তাদের মধ্যে নেই? যদি না থাকে কারণ কি? বিষয়টি তো একটা উচ্চ পর্যায়ের তর্কের বিষয়ে চলে গেল। তর্কে না, আপনার কাছে মানে বিষয়টি এরকম জি যে তাদের মধ্যে দেশপ্রেম নেই তা নয়, জি কিন্তু মুশকিল কি জানেন, ওই যে যখন কোনো সম্পদ অথবা অর্থ এটি সামনে এসে আনাগোনা করে, তখন আমার খুব সুকুমার বৃত্তিটা, আমার ভালো যে গুণগুলো আছে গুণগুলো লোপ পেয়ে যায় মাঝে আচ্ছা। মাঝে। মানে ওর কাছে গিয়ে শয়তান এমনভাবে আবিষ্ট করে ফেলে মানুষের মধ্যে এটা লোপ পেয়ে যায়। তো এটা ক্যাডার সার্ভিসের ব্যক্তিগুলো তারাও তো মানুষ, জি তো তাদেরও তো এই লোভের বিষয়টি থেকে যায়, ফলে তাদেরও ওই বিপথে চলে যাওয়ার ব্যাপারটা থাকে। তবে এখনও মেরে কেটে আপনি 30 থেকে 40% আমলা পাবেন যারা একেবারে সৎ পথে থাকে এবং কোনোভাবে তাদের টলানো যায় না। এখন আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময়ে দেখা গেছে যে এই যারা আমলা ছিল সত্যিকার অর্থে সৎ, তাদেরকে তো 2009 সাল থেকে বিদায় করতে করতে এমন একটা অবস্থা করলো যে তাদের অনেকেরই মানে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হয়েছে, চলে গেছে। এখন আবার এই সরকার আসার পরে বেশ কয়েকজনকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা সত্যিকারই যোগ্য ছিল কিন্তু তাদেরকে চলে যেতে হয়েছিল। তাহলে চলে যেতে হয়েছিল ওই ব্যক্তিগুলো যাদের মধ্যে দেশপ্রেম ছিল, যারা হুটহাট করে এই খারাপ কাজগুলো করতে চায়নি, রাতকে দিন, দিনকে রাত এটা বলতে চায়নি, তাদেরকে ওভাবে চলে যেতে হয়েছিল। তো তারা চলে গেছিলো, এখন আবার ফিরে এসেছে। কিন্তু ওই দেশপ্রেমিকগুলো যখন দেখে যে বারবার তারা মার খাচ্ছে, দেশপ্রেম তখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। জি, আরেকটা জিনিস আপনার সর্বশেষ আমরা একটু আলোচনা করতে চাই। ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হয়ে গেল, জাকসু হয়ে গেল, আবার চাকসু আর রাকসু, এটা আবার নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে কি কোনো রাজনীতি কাজ করছে? আচ্ছা, মানে ডাকসু আর এখানে জাকসু, জি, ওখানে আবার একটা জোকসু আছে, এটা জগন্নাথ, সেটারও নির্বাচনের দেরি ঘোষণা দেওয়া আছে, হয়েছে নভেম্বরের দিকে। আচ্ছা, তো রাকসু এবং জাকসুতে একচেটিয়া ভাবে বলতে গেলে, যদিও জাকসুতে শুধু ভিপি পদটা অন্য একজন পেয়ে গেছেন, বাকি বেশিরভাগই 21টা করে পদ বা 18টা করে পদ পেয়ে গেছে ইসলামী ছাত্র শিবির, যেটি অন্যদের চিন্তার বাইরে ছিল। কিন্তু আমরা কতিপয় ব্যক্তি আগে থেকে হিসেব করছিলাম যে তাদের একটা সম্ভাবনা আছে। আচ্ছা, কারণ তারা খুবই গোপনে কাজ করেছে এবং তারা গোপনে যে পদ্ধতিতে কাজ করেছে আগের চেয়ে অনেক বেশি। এই সংগোপনে কাজ করতে গিয়ে তারা অনেক বেশি বেশি সময় ব্যয় করেছে এবং শুধু তাই নয়, তারা যারা তাদের খুবই নিকটজন ছিল, যারা সহানুভূতিশীল ছিল, তাদের কাছ থেকে 2 টাকা, 4 টাকা, 10 টাকা, 100 টাকা করে দান নিয়ে এসছে, নিয়ে এসে আবার ছাত্রদের কল্যাণে কাজ করেছে। এটা এত তীব্র হয়েছে যে ছাত্র তাদেরকে সত্যিকার অর্থে বন্ধু ভাবতে পেরেছে। এই দুটো হওয়ার পরে যেটা আপনি বলছিলেন যে রাকসুতে কেন আটকে গেল, রাকসুতে আটকে গেল অন্য কারণে। 25 তারিখে তাদের নির্বাচন ছিল। ওখানে হয়েছে কি, ওখানে ওই শিক্ষক এবং কর্মকর্তা তাদের বহুদিনের একটা ইয়ে ছিল যে তাদের সন্তানদের পড়ার জন্য ইউনিভার্সিটিতে একটা কোটা ছিল, পোষ্য কোটা বলা হয় এটাকে। এই কোটাটা গতবার ছাত্ররা আন্দোলন করার পরে বললো যেটা নিতে দেবো না, তারপরে বাতিল ছিল। বাতিল হওয়ার পরে যখন ভর্তি শেষ হয়েছে তার আগের মুহূর্তে এরা গোপনে গোপনে 5টা, 7টা, 10টা করে প্রত্যেক ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা পরে ছাত্ররা জানতে পেরেছে, তাদের মধ্যে খানিকটা ক্ষোভ কাজ করেছে। আচ্ছা, এবার আগে থেকে তারা উঠে পড়ে লেগেছে যে এটা হতে দেবে না, কারণ এখন তাদের ভর্তি পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন এই নীতিমালাটা কিন্তু 2 মাস আগে তৈরি হয়। তো এই নীতিমালা তৈরি করতে গিয়ে তারা রেখেছে এবার যে এইটা হচ্ছে আমাদের নিজস্ব বিষয়, রাষ্ট্রের কোনো বিষয় না। এই বিশ্ববিদ্যালয়ে যারা খাটে তাদের সন্তানরা কোথায় যাবে, এবং বাবাটা এখানে পড়ছে, তার মেয়েটাকে যদি আরেক জায়গায় যেতে হয় তা তাদের জন্য একটা পারিবারিক বিশৃঙ্খলা দেখা দেবে। তো এইসব কারণে তারা মানবিক দিক থেকে ভেবে এটিকে আবার তাদের ওই কোটাটা রেখেছিল। এইটা জানার সঙ্গে সঙ্গে ছাত্ররা মিছিল বের করে বসে থাকলো। তো মিছিল বের করেছিল, তাতে কোনো অসুবিধা নেই, মিছিল তো করতেই পারে। কিন্তু ওইখানে ওই করিডোর দিয়ে তারা মিছিল নিয়ে যাচ্ছিল, আর ওখানে কয়েকজন শিক্ষক আসছিলেন, এমনকি একজন মহিলা শিক্ষকও ছিলেন।
এরা না করছে কি অকস্মাৎ কী কারণে ওদের উপর হামলা করে বসে ছাত্ররা, এবং মহিলা শিক্ষককে এমনভাবে আক্রমণ করেছে যে ওকে যদি আরেকজন এসে না ছাড়িয়ে নিত, আরেকজন ছাত্র এসে, তাহলে তার হয়তো মাথাটাই ফেটে যেত, একবার দেয়ালের সাথে চেপে ধরেছিল মাথাটা। তো এইরকম একটা অবস্থাতে সবাই খুবই হতভম্ব হয়েছে। তারপর তারা নিজেদেরকে খুব অসহায় বোধ করেছে। এই অবস্থার মধ্যে তারা বলে দিল আমরা এখন নির্বাচনে কোনো কাজ করতে পারবো না। বাধ্য হয়ে ভিসিকে ওই 1 মাস পিছিয়ে দিতে হয়েছে। আপনার এই প্রসঙ্গে আর চাকসুর ব্যাপারটিতে ওইখানেও কিন্তু একটা গন্ডগোল হয়েছে পার্শ্ববর্তী গ্রামের সাথে। আমরা ওটা থেকে ফিরে আসি। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা আমরা ধারণা করতে পারিনি, এটা কি আদর্শিক কারণে এই পরিবর্তনটা? আর তারা কি সাস্টেইন করবে? তারা কি দেশের ভবিষ্যৎ রাজনীতির পালাবদল করে দিতে পারবে? সংক্ষেপে যদি আপনি একটু বলেন। এটি আমাদের যদি তত্ত্বের কথা ধরেন, এর মধ্যে একটা আপ্তবাক্য আছে, এটি অনেক আগে থেকে কথাটি বলা হয়, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। ডক্টর আল্লামা ইকবাল। জি। তো যখনই একটা কারবালা হয়ে যায়, অত ক্ষতি হয়ে যাওয়ার পরে তখন সবার জোশ চলে আসে যে কি হারালাম। এই যে হারিয়ে তারপর তারা একত্রিত হয়। তো আমরা অনেক হারিয়েছি। তো এই বিশ্বাস করতে করতে একাকার হয়ে গেছে। এই যে ছাত্রছাত্রীরা বিশ্বাস করবে না, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা দিন ওখানে আমরা স্বাভাবিকভাবে শুইতে পারি না। রাতের বেলা মারামারি, কোথায় গুলি চলছে জানি না, একটুখানি হয়তো কয়েক বন্ধু মিলে হাঁটছি ওর পথ দিয়ে, কোনখান থেকে গুলি শুরু হয়ে গেল, 2 পার্টি লেগে গেল। এই ঝনঝনানিটা এমনই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখুন একটা জয়েন্ট সেক্রেটারি একবার তার ভাইয়ের কাছে যেতে গিয়ে এই সকালের একটু আগে তার বুকে মানে পেটে ছুরি মেরে ওকে মেরে ফেলে দিয়েছে। এবং এরকম বহু ব্যক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিরাপত্তাহীনভাবে ওখানে ঘুরেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই যে ইউনিভার্সিটি এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়া, কোনো প্রকার আইন আপনি কার্যকর করতে পারবেন না। কোনো বিভাগ তাদের কোনো একটা নির্দেশ দেওয়ার পর এটা কার্যকর করতে পারে না, ছাত্ররা এটা মানে না। এই না মানার সংস্কৃতিতে এত বেশি হয়ে গেছে যে ওখানে কোনো কিছু বললেই তারপরে দিন ঘেরাও হয় বিভাগীয় প্রধান। বিভাগীয় প্রধান তো 2টা হাত, তাতে পুলিশ পাহারাও নাই, সে কিভাবে এটা সামাল দেবে? এবং রোজগারও যেটা কত করা যায়। ফলে তারাও এমন একটা গা ছাড়া ভাব নিয়ে নিয়েছে যে এখন তারা কোনো প্রকারে ভালো করার কিছু চেষ্টাই করে না। এইরকম একটা অবস্থার মধ্যে যখনই ছাত্রছাত্রীরা দেখলো যে এই একটা দল তারা সবার জন্য পিওর পানি খাওয়ার ব্যবস্থা করেছে, 64টা লাগিয়েছে তারা, পিওরিটের মেশিন লাগিয়েছে, 504টা ফ্যান লাগিয়েছে বিভিন্ন হলে হলে। তারপরে ছাত্রছাত্রীদের মধ্যে আগেই তারা করেছে, দরখাস্ত আহ্বান করেছে, খুবই গরিবদের কাছে তারা কিছু কিছু করে হয় তাৎক্ষণিকভাবে 5,000 10,000 একটা স্কলারশিপ করেছে। মানে কল্যাণমূলক কাজে তারা অনেক দূরে গিয়ে গিয়ে মানুষের মন জয় করেছে। আপনি বিশ্বাস করবেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা ভিপি হলো, তার নাম যখন ঘোষণা করা হচ্ছে রোকেয়া হলে, যেখানে মেয়েরা কোনোদিন এই শিবিরকে দেখতে পারতো না, সেখানে যে হইচই এবং হল্লাটা উঠলো তার নাম ঘটনার সময়, সেটা বিশ্বাসের বাইরে ছিল, বাইরে ছিল। যাই হোক, আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের পরিস্থিতি খুব ভালোর দিকে আমরা এগিয়ে যাচ্ছে ধরে নিচ্ছি। ছাত্রদের মধ্যে যে আশানুরূপ একটা নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়েছে, এটা একটা খুবই আশার বিষয়। আমরা ইনশাআল্লাহ এভাবে আলোচনা করে যাব আপনাদের জন্য। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।